আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। ভোটের ফল বেরিয়েছে ঠিক 7 দিন আগে, আর শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার গঠন করেছে মাত্র 2 দিন। কিন্তু এরই মধ্যে মমতা ব্যানার্জির শিবির একেবারে ভেঙে পড়ার অবস্থায় এসে গেছে। দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে দলের মাঝারি স্তরের নেতারা। বিরোধীরা নয়, দলের ভেতর থেকে উঠে আসছে টাকার বিনিময়ে টিকিট বিক্রির অভিযোগের তীর মুখ্যত সেকেন্ড ইন কমান্ড দলের তথা দলের মালিক মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে আইপ্যাককে দিয়ে দল টাকা কামানোর মেশিন হয়ে উঠেছিল। খেয়াল করলে দেখবেন 3.5 দশক রাজপাট চালানোর পর 2011 বামফ্রন্ট সরকারের পতন ঘটার পর তাদের বিরুদ্ধে এমন করে দুর্নীতির অভিযোগ কিন্তু ওঠেনি। ইডি, সিবিআই, সিপিএম এর বিরুদ্ধে বড় ধরনের কোনো তদন্তে নামেনি, কিন্তু তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল থাকতে থাকতেই কিন্তু তদন্তে নেমেছে ইডি, সিবিআই কেন্দ্রীয় সংস্থাগুলো, এবং সেই নামাটাও কিন্তু প্রবলভাবে সেই নামা। আর দুর্নীতির অভিযোগ বাইরে শুধু নয়, দলের ভিতরেও দেখা যাচ্ছে একেবারে লাগাম ছাড়া। মাত্র 1 সপ্তাহে তৃণমূল নেতৃত্ব ভয়ে কুঁকড়ে গেছে। দল ভেঙে যাওয়ার মুখে, কর্মীরা ছত্রভঙ্গ। দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘরের মধ্যে ঢুকে গেছেন। সেদিন একটুখানি বেরিয়েছিলেন রবীন্দ্র জয়ন্তীর নাটক করবার জন্য, নাটকটা ভালোবাসেন, কিন্তু সেই নাটকেও শ্রোতার অভাবে সে নাটকটাও বানচাল। এমনকি তিনি আবার একটা বিবৃতি দিয়ে বলেছেন যে তিনি যে সমস্ত জায়গায় প্রোগ্রাম করতে চাইছিলেন সেই জায়গায় কোনো অনুমতি দেয়নি রাজ্য পুলিশ, রাজ্য প্রশাসন। শুনলে হাসি লাগে না? এই মমতা তিনি নিজে বিরোধীদের মিটিং মিছিলের ব্যাপারে কি করেছেন তার 15 বছরের, সেটা একবার একটু মাথায় দেখবেন। এই প্রেক্ষিতে খুব স্বাভাবিকভাবেই মানুষের মনে এই প্রশ্ন জেগেছে, এই দল আর কদিন নাকি কমাস? অনেকে অনেক রকম বলছেন, তার মধ্যে দেখা যাক রাজ্যের বাস্তবতা কি বলে। পশ্চিমবঙ্গের রাজনীতিকে বুঝতে হলে প্রথমেই একটা ভুল ধারণা ভাঙতে হবে। এই রাজ্যে ক্ষমতা হারানো আর রাজনৈতিকভাবে শেষ হয়ে যাওয়া এ দুটো এক জিনিস নয়। বাংলার ভোটার অনেক সময় শাসক বদলেছে, কিন্তু একদিনে কোনো বড় রাজনৈতিক ধারাকে স্তব্ধ করে দেয়নি। এই কথাটার সবচেয়ে বড় উদাহরণ কিন্তু সিপিএম। 2011 সালে 34 বছরের বাম শাসনের অবসান হলো, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো, কিন্তু সিপিএম কি সঙ্গে সঙ্গে অপান্তেয় হয়ে গিয়েছিল? একেবারেই না। 2011 বিধানসভা নির্বাচনে সিপিএম একাই প্রায় 30.8% ভোট পায়, 40টি আসন জেতে, আর বামফ্রন্ট মিলে পায় 62টি আসন, তাদের ভোট শতাংশ 40.8%। অর্থাৎ ক্ষমতা হারিয়েও তারা সমাজের বড় একটি অংশের সমর্থন ধরে রেখেছিল। কংগ্রেসের দিকে তাকান, 2011 তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের জোট সঙ্গী ছিল, কিন্তু তাদের নিজস্ব রাজনৈতিক জমিও ছিল। সেই নির্বাচনে কংগ্রেস প্রায় 9.09% ভোট পেয়ে 42টি আসন জেতে। অর্থাৎ তৃণমূলের উত্থানের মধ্যেও কংগ্রেস তাদের সাথে জোট সঙ্গী হলেও তার একটা আলাদা সত্তা ছিল। তারপর আসে 2014 লোকসভা নির্বাচন। তখন তৃণমূল ক্ষমতায়, মমতার প্রভাব তুঙ্গে, এবং অনেকের ধারণা ছিল পুরনো বিরোধী শক্তি মানে কংগ্রেস, সিপিএম, বিশেষ করে সিপিএম, তারা আর উঠে দাঁড়াতে পারবে না। কিন্তু ফল কি বলল? সিপিএম প্রায় 22.97, 23% ভোট ধরে রেখে 2টো লোকসভা আসন জিতল, তাই না?
অর্থাৎ আবার কংগ্রেসও প্রায় 9.58% ভোট পেয়ে, কয়েকটি পকেট আছে তাদের, 4টি আসন পেল। অর্থাৎ এরা কেউই রাজনৈতিক মানচিত্র থেকে উধাও হয়ে যায়নি। 2016 বিধানসভা নির্বাচন এই যুক্তিকে আরো শক্তিশালী করে। তৃণমূল তখনও প্রবলভাবে ক্ষমতায়, প্রশাসন তাদের হাতে, তাদের সংগঠন শক্তিশালী, তবু সিপিএম প্রায় 20%, অ্যাকচুয়াল হিসাবটা হল 19.75% ভোট পেয়ে 26টি আসন জিতল। কংগ্রেস প্রায় 12.25% ভোট পেয়ে 44টা আসন পেল। অর্থাৎ বাম ও কংগ্রেস দুই শক্তি কমজোরি হয়েছিল, কিন্তু অপ্রাসঙ্গিক হয়নি। এই নির্বাচনী তথ্যগুলো আমাদের একটা বড় শিক্ষা দেয়। বাংলায় বড় রাজনৈতিক দল বা ধারাগুলো আগে নৈতিকভাবে দুর্বল হয়, তারপর সাংগঠনিকভাবে ক্ষয়ে যায়, তারপর জনমানস ভাঙে, আর সবশেষে ভোটে বড় ধাক্কা খায়। তাই যদি কেউ বলে একটি দল আজ ক্ষমতায় আছে মানে কালকেও ক্ষমতায় থাকবে, তাহলে বাংলার রাজনৈতিক ইতিহাস তাকে সমর্থন করে না। এই জায়গা থেকেই তৃণমূল কংগ্রেসকে দেখতে হবে। তাদের সবচেয়ে বড় সংকট ছিল শুধু বিরোধী আক্রমণ নয়, নিজেদের ভাবমূর্তির প্রচন্ড অবক্ষয়, যেটা কিন্তু সিপিএম হেরে গেল, বামফ্রন্ট হেরে গেল 2011-এ, কিন্তু 2006-এর নির্বাচনের দিকে তাকান, তারপর থেকে তার যেভাবে তাদের পতনটা হলো, তার মূলে কিন্তু সিঙ্গুরও তাদের নামাতে পারেনি, তাদেরকে নামিয়েছিল কিন্তু নন্দীগ্রাম। সেই ভাবমূর্তির অবক্ষয় হতেই তাদের পতন হতে শুরু হলো। আর এদের ভাবমূর্তি মানে তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি আগের থেকেই চলতে শুরু করেছে খারাপ হতে। নিয়োগ দুর্নীতি, কাটমানি, তোলাবাজি, স্থানীয় স্তরে দাদাগিরি, পঞ্চায়েত ও পৌরসভায় ক্ষমতার অপব্যবহার, সব অভিযোগ একসঙ্গে মিলে মানুষের মনে একটা ভয়ঙ্কর ধারণা তৈরি হয়ে গেছে তৃণমূল কংগ্রেস সম্পর্কে। সেই ধারণাটা হলো দুর্নীতি এখানে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সিপিএম এর সময় সেটা বিচ্ছিন্ন ঘটনা ছিল, কিন্তু তৃণমূলে সেটা তাদের চরিত্রে ঢুকে গেছে। এখানেই বাম জমানার সঙ্গে তৃণমূলের ফারাক। রাজনীতিতে দুর্নীতির অভিযোগ নতুন নয়, কিন্তু সমস্যা তখন গভীর হয় যখন সাধারণ মানুষ মনে করে যোগ্যতা নয়, যোগাযোগ এবং টাকা এই দুটোই আসল শক্তি। পশ্চিমবঙ্গের বহু চাকরি প্রার্থী, বহু পরিবার, বহু মধ্যবিত্ত ভোটারের মনে এই ক্ষোভ জমেছে। তারা মনে করেছে সরকার শুধু ব্যর্থ হয়নি, অন্যায়কে, বেনিয়মকে নিয়মে পরিণত করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ইডি এবং সিবিআই এর ধারাবাহিক তদন্ত। শাসক দল বলেছে এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিরোধীরা বলেছে দুর্নীতি না থাকলে এত তদন্ত কেন? আদালতে শেষ পর্যন্ত কি প্রমাণিত হবে সেটা আলাদা প্রশ্ন, কিন্তু জনমনে একটা বার্তা বারবার গিয়েছে, তৃণমূলের চারপাশে দুর্নীতির ছায়া ঘন হয়ে জমাট বেঁধেছে। আর রাজনীতিতে পারসেপশন অনেক সময় এভিডেন্সের আগেই কাজ করে ভোটের সময়, যেটা বোফোর্সের সময় দেখা গিয়েছিল, যেটা তৃণমূল কংগ্রেসের আমলেও দেখা যাচ্ছে। তার উপর আছে দীর্ঘ শাসনের ক্লান্তি। কোনো দল যত বেশি সময় ক্ষমতায় থাকে তার ভেতরে তত বেশি জমে যায় সুবিধাভোগী চক্র, স্থানীয় লবি, গোষ্ঠীদ্বন্দ্ব, টিকিট কেন্দ্রিক লড়াই, প্রশাসনিক ঔদ্ধত্য। আন্দোলনের দল ধীরে ধীরে ক্ষমতার দলে বদলে যায়। তৃণমূলের ক্ষেত্রেও মানুষের অনুভব দলটি সেই আগের জায়গায় সততার প্রতিমূর্তি নেই। এখন সেই স্লোগান পাল্টে গিয়ে হয়ে গেছে যে বাকি সবাই চুনোপুটি, আসল যে অপরাধী সে হলো হাওয়াই চটি, মানে মমতা বন্দ্যোপাধ্যায়। এক বিশাল ক্ষমতার কাঠামো, যার কেন্দ্রে আছে প্রভাব, পৃষ্ঠপোষকতা আর সুযোগ সন্ধান। মানুষের এই অসন্তোষকে আরো তীব্র করেছে পরিচয় ভিত্তিক রাজনীতি, ধর্মীয় রাজনীতি। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ধর্মীয় তোষণের অভিযোগকে ধারালো অস্ত্রে পরিণত করেছে। সিপিএম কংগ্রেস
সেই ভাষায় বলে না যে মুসলিম তোষণ, কারণ মুসলিম ভোটের দিকে তাদেরও যে নজর। সংখ্যালঘু তোষণ, সীমান্ত অনুপ্রবেশ, প্রশাসনিক পক্ষপাত, স্থানীয় উত্তেজনা, এসব ইস্যুকে ঘিরে হিন্দু ভোটের একটি বড় অংশ ক্রমশ বিজেপি মুখী হতে শুরু করেছে কয়েক বছর আগে থেকেই। এই কনসলিডেশন কতটা পূর্ণ তা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু এটুকু স্পষ্ট, এটি তৃণমূলের বহুস্তরীয় সামাজিক জোটকে মারাত্মক চাপে ফেলেছে। বামেরাও সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করেছে, বামেদের বিরুদ্ধে অনুপ্রবেশ নিয়ে রাজনীতির অভিযোগ ছিল, কিন্তু মমতা ব্যানার্জির দলের বিরুদ্ধে যে ধর্মীয় তোষণের অভিযোগ, সেটা কিন্তু ভয়ঙ্কর রকমের ব্যাপক। তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে ৮০টি আসন জিতেছে, যার অধিকাংশই মুসলিম ভোটে। মুসলিম ভোট তাদের সঙ্গ ছাড়লে তৃণমূলের অস্তিত্ব শেষ হয়ে যাবে। মজার কথা, বিজেপিও সিপিএম একটি আসন, কংগ্রেসের 2টি আসন, আইএসএফ এর একটি আসন, 2টি আসন হচ্ছে হুমায়ুন কবিরের দলের। এরা সবেই কিন্তু মুসলিমদের ভোটে মুসলিম এলাকা থেকে জিতে আসে। তার মানেটা হচ্ছে মুসলিম জনগোষ্ঠীর বাইরে যে ব্যাপক হিন্দু গোষ্ঠী আছে, জনগোষ্ঠী 70% যাদের হিসাব, তারা কিন্তু বিজেপির পেছনে এসে দাঁড়িয়েছে বেশিরভাগে। আর একটা বড় কারণ হচ্ছে বিরোধী ভোটের মনস্তত্ত্বের পরিবর্তন। অনেক বছর ধরে তৃণমূল বিরোধী জোট বিভক্ত ছিল, এখনো বিভক্ত আছে, কিন্তু যখন ভোটার বুঝতে শুরু করেছে যে শাসক দলকে হারাতে হলে একটা কার্যকর বিকল্প দরকার, তখন ভোটের চরিত্র পাল্টে গেছে। সেই বিকল্প হিসেবে পুরো ভোটটাই এসে পড়েছে, তৃণমূলের বিকল্প হিসেবে ভোটটা এসেছে বিজেপির কাছে। এই জায়গায় আবার সিপিএম ও কংগ্রেসের পুরানো ফলাফলও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ 2011 ধাক্কার পরেও তারা ছিল, 2014তে ছিল, 2016তেও ছিল। তার মানে বাংলার ভেতরে বিরোধী রাজনীতির সামাজিক স্মৃতি, সংগঠনগত বীজ এবং শাসক বিরোধী মনস্তত্ত্ব কখনো পুরোপুরি মরে যায়নি। সেই জমি থেকেই পরে রাজনৈতিক রসদ তৈরি হয়। চিন্তা করবেন না, বিজেপির বিরুদ্ধেও রসদ তৈরি হবে। কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যেটা বিজেপি হচ্ছে এখানকার মানুষের একমাত্র ভরসার জায়গা, সংখ্যাগরিষ্ঠ হিন্দুর একমাত্র ভরসার জায়গা। 2026-এর ফলের দিকে তাকান। তৃণমূল কংগ্রেস এই বিধানসভা নির্বাচনে হেরে গেছে, বিজেপি 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখল করেছে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছে। এই ফল তাহলে কোনো একদিনের ঘটনা নয়, এটা বহু বছরের জমা ক্ষোভ, দুর্নীতির বিরুদ্ধে রাগ, পরিচয় ভিত্তিক মেরুকরণ এবং শাসন বিরোধী ক্লান্তির এক বিস্ফোরক পরিণতি। এই ফল আরও একটা বিষয় প্রমাণ করে, সেটা হচ্ছে যে পতন কিন্তু একদিনে শুরু হয়নি। তৃণমূলের পরাজয় শুধু এই নির্বাচনে হার নয়, এটি একটি রাজনৈতিক বার্তা। বাংলার মানুষ বোঝাতে চেয়েছে যে তোমরা যে রাজনীতি করছো, এই রাজনীতিকে আমরা আর সহ্য করতে পারছি না। আজ তারই জন্যে তৃণমূলের এই অবস্থা। কিন্তু আবার ফিরে আসি পুরনো কথায়, তৃণমূল তাহলে কি কংগ্রেস সিপিএম এর মতো তারাও কি ধরে রাখতে পারবে তাদের বিরোধিতার ঘাঁটি, তাদের অন্তত একটা যে পরিচয়, সেই পরিচয়টাকে কি তারা ধরে রাখতে পারবে? খুব মুশকিল, খুব মুশকিল এটা। তার কারণ তৃণমূলের কিন্তু আদর্শগত যে কোনো ভিত্তি সেটা নেই। এর আদর্শ নয়, এটা একটি পারিবারিক দল, একটি ব্যক্তি কেন্দ্রিক দল। এই ব্যক্তি কেন্দ্রিক দলে যখন ব্যক্তি শেষ হয়ে যায় তখন আর কিছু থাকে না। ব্যক্তি চলে গেল তো দলটাও চলে গেল। তাই তৃণমূলের ফেরার পথ কংগ্রেস সিপিএম এর থাকতে পারে, আছেও, তৃণমূলের নেই। কারণ এই দলের দুর্নীতি, জাতীয়তাবাদের বিরোধিতা, অপশাসন, কুশাসন, আর সবার উপরে এই যে সংখ্যালঘু দুধেল গাই থিওরি এই দলের, এটাই কিন্তু এই দলের উপরে তাদের সর্বনাশ এনে দেবে।
তৃণমূল কবের মধ্যে শেষ হবে, এটা 2 মাস না 6 মাস না 1 বছর না 2 বছর, এটা আলাদা প্রশ্ন। প্রশ্ন যেটা হলো, এই দলের কোনো ভবিষ্যৎ নেই, এই দলের কোনো ভবিষ্যৎ নেই। টাইটানিক খুব বড় জাহাজ ছিল, যখন ডুবতে শুরু করলো, যেভাবে ডুবলো, অনেক ছোট জাহাজও সেভাবে ডোবে না। বড় যখন ডোবে, এই বিরাট ভাবে এই যখন ডোবে, তখন একদম নিচে তলিয়ে যায়। সেটাই হয়েছে তৃণমূল কংগ্রেস। এটা তলিয়ে যাবে নিজেদের দুর্নীতিতে, অত্যাচারে, কুশাসনে, অনাচারে। এখনকার মতো এখানেই রাখছি। ধন্যবাদ।